নমস্কার বন্ধুরা, উড়াকু চ্যানেলে আপনাদেরকে আবার স্বাগত জানাই। ভোজন আর ভ্রমণে বাঙালি এখনও তার নিজের শীর্ষস্থানটা ধরে রেখেছে। প্রত্যেক বাঙালি অল্প বিস্তর যেটুকুই উপার্জন করুক না কেন, সেই উপার্জনের কিছু অংশ অবশ্যই তারা ঠিক করে রাখে দীপুদার জন্য, অর্থাৎ দীঘা, পুরী কিংবা দার্জিলিংয়ের জন্য। প্রত্যেক বাঙালি এই তিনটে জায়গা যাওয়ার ইচ্ছে সবসময় প্রকাশ করে থাকে অথবা সুপ্ত রাখে। তো আজকের ভিডিও এই তিনটির মধ্যে অন্যতম স্থান পুরীকে নিয়ে। চলুন, ভিডিওতে থাকছে পুরী ভ্রমণের খুঁটিনাটি তথ্য। হাওড়া, শিয়ালদা কিংবা শালিমার থেকে যে কোনো ট্রেন ধরে আপনারা সকালে এসে পুরীতে নামুন। স্টেশনের বাইরে যে কোনো টোটো কিংবা অটোতে উঠবেন না। স্টেশন থেকে মোটামুটি 100 মিটার এগিয়ে এসে আপনারা লোকাল টোটোতে লোকাল ভাড়া পার হেড 40 টাকা করে দিয়ে স্বর্গদ্বার চত্বরে আসুন। ওখানে অনেক হোটেল আছে, আপনারা খুঁজে নিতে পারেন, অথবা আমি কিছু নাম্বার দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, সেগুলোতে কন্ট্যাক্ট করেও হোটেলটা বুক করে রাখতে পারেন। যদি শুধুমাত্র জগন্নাথ মন্দিরে পুজো দেওয়াটাই উদ্দেশ্য থাকে তাহলে এক রাত হোটেল বুক করলেই হয়ে যাবে। আর যদি মনে করেন পুরীর সাথে উড়িষ্যার আরও কিছু দর্শনীয় স্থান আপনারা ভিজিট করবেন, সেক্ষেত্রে 3 রাত আপনারা হোটেলটা বুক করতে পারেন। তো চলুন প্ল্যানটা সাজিয়ে ফেলা যাক। ডে 1 হোটেলে পৌঁছে যান সকাল সকাল। তারপর ব্রেকফাস্ট করে আপনারা সি বিচে সমুদ্রে স্নান করতে চান। সমুদ্রে স্নান টান করে নিয়ে দুপুরের দিকে লাঞ্চ সেরে একটা টোটো বা অটো ভাড়া করে পুরীর 4-5টা ঘুরে দেখুন। বিকেলবেলা মন্দিরের ধ্বজা চেঞ্জ করা দেখুন, স্বর্গদ্বার, অথবা আপনার হোটেলটা যেহেতু বিচের কাছাকাছি তাই সন্ধেবেলা বিচটা উপভোগ করুন। পরদিনটা পুরোটাই জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে দিয়ে দিন। সময় থাকলে আবার বিচে আসুন। ডে 3তে আপনারা চলে যাবেন রামচণ্ডী টেম্পল, চন্দ্রভাগা বিচ, সান টেম্পল, লিঙ্গরাজ টেম্পল, ভুবনেশ্বর সিটি, খণ্ডগিরি, উদয়গিরি কেভস, নন্দনকানন, জু, জঙ্গল সাফারি, এই সমস্ত কিছু ওই দিন থাকবে। কিভাবে যাবেন ভাবছেন? চিন্তা নেই, সাহায্যের হাত বাড়িয়ে রেখেছে ওড়িশা গভর্নমেন্ট, ওটিডিসি। আপনারা হোটেল যাওয়ার আগে রাস্তাতেই পড়বে ওটিডিসির বুকিং কাউন্টার, সেখানেই বুক করে নিন আপনার ডে 3 আর ডে 4-এর প্ল্যানটা। ডে 3, ডে 4-এর প্ল্যান পাকা হয়ে গেলে চলে আসুন হোটেলে। তারপর খাওয়া দাওয়া করে নিয়ে চলে যান বিচে। সমুদ্র স্নান করে লাঞ্চ সেরে নিন। লাঞ্চ করার পর আপনারা যে কোনো টোটো কিংবা অটো ভাড়া করে, টোটো কিংবা অটো 500 কিংবা 600 টাকার মধ্যে আপনাকে পুরো পুরী চত্বরটা ঘুরিয়ে দেখাবো। তারপর একটা একটা করে সাইট সিন দেখতে থাকুন। বিপত্তারিণী টেম্পল দর্শন করিয়ে আপনাকে নিয়ে যাবে ওমকারেশ্বর টেম্পলে। মন্দিরে গেলে দেখতে পাবেন বিষ্ণু, লক্ষ্মী, গণেশ, রাধাকৃষ্ণ, এরকম অনেক দেবদেবীর অঙ্কন। আরও একটু ভিতরে গিয়ে দেখতে পাবেন এই প্রদীপটি, যেটা নাকি অনেক বছর ধরে জ্বলে আসছে। মন্দির চত্বরেই একটা কক্ষে দেখতে পাবেন মহাদেব শিবের 108টা জ্যোতির্লিঙ্গের সমাবেশ। ওমকারেশ্বর টেম্পল থেকে টোটো বা অটোওয়ালা আপনাকে নিয়ে যাবে গুপ্ত বৃন্দাবনের দিকে। হিন্দু ধর্ম মতে রাধাকৃষ্ণ এখানে একটা তমাল বৃক্ষের তলায় অনেক সময় ব্যতীত করেছেন। বর্তমানে এখানে নানা রকম দেবদেবীর মূর্তি প্রদর্শন করা হয়েছে। প্রতি বছর চৈত্র মাসের 12 তারিখে এখানে বারুণী মেলা উদযাপন করা হয়। এই জায়গা থেকে গুপ্ত রাজবংশের অনেক নমুনা পাওয়া যায়, তাই এই জায়গাটাকে গুপ্ত বৃন্দাবন বলা হয়। গুপ্ত বৃন্দাবন থেকে আপনারা একের পর এক সাইট সিন দেখতে দেখতে, যেমন ধরুন জগন্নাথের মাসির বাড়ি, পিসির বাড়ি, এসবগুলো দেখার পর আপনারা বিকেলে চলে আসুন
জগন্নাথ মন্দিরে। জগন্নাথ মন্দিরে তখন ধ্বজা পরিবর্তন করা হয়। যে ধ্বজা পরিবর্তন দেখতে মন্দিরের ভিতরে প্রবেশ করবেন না, বাইরে যে দেওয়ালগুলো আছে সেখান থেকে ভালো দেখা যায়, সেখান থেকেই সেটা দেখবেন। ওই দিন সন্ধ্যাবেলা তারপর আসুন বিচ সাইডে। বিচ সাইডে আসলে এরকম অনেক ফাস্ট ফুড দেখতে পাবেন, সঙ্গে সামুদ্রিক মাছ অনেক ফ্রাই করে বিক্রি করে বা নানান রকম রেসিপি আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন। বিচ সাইডে দেখতে পাবেন অনেক শঙ্খের দোকান এবং অনেক কিছু যেগুলো আপনার বাড়িতে কাজে লাগে, এরকম অনেক জিনিস যেগুলো সামুদ্রিক প্রাণী থেকে পাওয়া যায়, এরকম অনেক জিনিস দেখতে পাবেন। আপনারা চাইলে সেগুলো দাম দর করে নিয়ে আসতে পারেন। সন্ধেটা এরকমভাবে সমুদ্র সৈকতে কাটিয়ে দিয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ুন পরের দিনের জন্য। পরদিন সকালবেলা আপনারা মন্দিরে গিয়ে পুজো অর্চনা দেবেন। দ্বিতীয় দিন অর্থাৎ আগামীকাল আপনারা মন্দিরে পুজো দেবেন এবং সেই সাথে সেখানে ভোগও সেবন করবেন। তারপর ডে 3 এবং ডে 4 তো আপনাদের জন্য রেডি হয়েই আছে। ওটিডিসি টিকিট যখন কাটবেন তখন খেয়াল রাখবেন যেন ভুবনেশ্বর বা কোনার্ক টেম্পলের যে দিনটা, ওই দিন অনেক কিছু সাইট সিন করার থাকে, ওই দিনটা প্রথম দিন করে নেবেন। আর ওটিডিসি বাস ধরার জন্য সকালবেলা ভোর 5টার সময় আপনাদেরকে চলে যেতে হবে পান্থনিবাসে। আপনারা ওই স্বর্গদ্বার মেন রোড থেকেই ওখানে অটো বা টোটো অ্যাভেলেবেল পেয়ে যাবেন সকালে। পান্থনিবাস যাওয়ার জন্য ওখানে লোকাল ভাড়া পার হেড 30 থেকে 40 টাকা করে নেয়। এখানে পৌঁছে আপনারা চা বিস্কুট খান আর ওয়েট করুন। এখানে যাদের দেখছেন এরা সবাই আপনার মতো টিকিট কেটে ওয়েট করছে। গাড়ি আসলে আপনাদের নাম ডেকে নেওয়া হবে, নাম ডাকলে সেই গাড়িতে গিয়ে উঠে বসবেন, ব্যাস। বাকিটা তো ওটিডিসির গাইডের উপর। এই ওটিডিসির গাইড যাকে আপনারা সামনে দেখছেন, উনি আপনাদেরকে সারাদিনের ভ্রমণ বৃত্তান্ত আগে থেকে জানিয়ে দেবেন। কোথায় কি করতে হবে, কখন ব্রেকফাস্ট হবে, কখন লাঞ্চ হবে, কোথায় নামছি, কোন জায়গা যাচ্ছি, সেই জায়গার বিশেষত্ব কি, হিস্ট্রি কি, সব কিছু উনি জানিয়ে দেবেন এই বাসের মধ্যে। বাস প্রথমে আপনাদের নিয়ে যাবে পিস পাগোড়াতে, সেখান থেকে যাবেন লিঙ্গরাজ টেম্পলে। এখানে হিন্দু ছাড়া অন্য কোনো ধর্মের লোকদের প্রবেশ করতে দেওয়া হয় না। এই মন্দিরের বিশেষত্ব হলো এটা অর্ধেক শিব এবং অর্ধেক বিষ্ণুর মন্দির, তাই এটাই একমাত্র জায়গা যেখানে শিবকে বেলপাতা এবং তুলসী পাতা দুটোই একসাথে দেওয়া হয়। তারপর বাস আপনাদের নিয়ে যাবে উদয়গিরি খণ্ডগিরিতে। উদয়গিরি কেভস, উদয়গিরি এবং খণ্ডগিরি গুহা দুটি একই সাথে পাশাপাশি অবস্থিত। উদয়গিরিতে 18টি গুহা আছে এবং খণ্ডগিরিতে আছে 15টি। এগুলি কলিঙ্গ রাজের সময় জৈন ধর্মের সাধুদের আস্তানা ছিল। এরপর বাস আপনাদের নিয়ে যাবে নন্দনকাননে। ওখানে গিয়ে টিকিট কাটতে হবে, তবে বাসের গাইড আপনাকে আগে থেকে জানিয়ে দেবে যে কোথায় কোথায় টিকিট লাগবে। সেই জন্য ওরা একটা টাকা ধার্য করে দেবে, সেই টাকাটা ওদের হাতে দিলে ওরা সব টিকিট আগে থেকেই বুক করে রেখে দেবে। আমরা এখন নন্দনকানন জুতে এসেছি। জু ঘুরিয়ে নিয়ে ওখানে একটা জঙ্গল সাফারি আছে, সেখানের জন্য এই লোকাল গাড়িতে করে ওরাই আপনাদেরকে পৌঁছে দেবে সেখানকার স্টার্টিং পয়েন্টে। এটার জন্য আলাদা করে ভাড়া দিতে হবে না। তারপর জঙ্গল সাফারি করুন। সাফারি করার পর ওখানে লাঞ্চ করে আপনাদেরকে নিয়ে যাওয়া হবে কোনার্ক টেম্পলে।
এই কোণার্কের সূর্য মন্দির গড়ে ওঠার পিছনে দুটি মত আছে। প্রথমত, পূর্ব গঙ্গ রাজবংশের রাজা নরসিংহদেব 1255 খ্রিস্টাব্দে প্রথম বাংলা জয়ের স্মারক হিসেবে চন্দ্রভাগা নদীর তীরে এই মন্দির প্রতিস্থাপন করেন। এই মন্দিরটি দেখতে রথের মতো এবং মন্দিরের গায়ে রথের চাকা এবং স্তম্ভ নানান সূক্ষ্ম কারুকার্য করা আছে। দ্বিতীয়ত, পুরাণ মতে বলা হয় শ্রীকৃষ্ণের ছেলে শাম্ব একদিন নারদের ডাকে সাড়া না দিলে নারদ পরে তাকে প্রতিশোধ হিসেবে শ্রীকৃষ্ণের লীলা প্রাঙ্গণে তাকে ছলে একবার প্রবেশ করায়। শ্রীকৃষ্ণের গোপিনীদের উপর চোখ পড়ায় শ্রীকৃষ্ণ তখন শাম্বের উপর রাগে ক্রোধিত হয়ে তাকে অভিশাপ দেয়। শাম্ব ভীষণ সুন্দর দেখতে ছিল, তাই তাকে অভিশাপ দেওয়া হয় শাম্বের রূপ হারিয়ে যাবে। তারপর শাম্ব সূর্যদেবকে কঠোর তপস্যায় মুগ্ধ করে আবার রূপটা ফিরিয়ে পায় এবং এখানেই সেই তপস্যায় মগ্ন ছিলেন বলে এখানে তিনি একটা মন্দির প্রতিস্থাপন করেন। তো চলুন, কোণার্ক মন্দির তো ঘোরা হলো, এবার যাব আমরা স্যান্ড আর্ট মিউজিয়ামের দিকে। স্যান্ড আর্ট মিউজিয়ামের আগেই পড়বে চন্দ্রভাগা বিচ, তাই আগে চন্দ্রভাগা বিচে কিছুটা সময় অতিবাহিত করে তারপর আমরা যাব স্যান্ড আর্ট মিউজিয়ামের দিকে। বিচের পাশেই একটি শিব মন্দির আছে, আপনারা চাইলে সেটিও দর্শন করতে পারেন। এই সামনের দিকটা চন্দ্রভাগা নদী, এটা নদী, নদী আর ওই পাশে সমুদ্র, দ্বীপের পরে ওইটা সমুদ্র, মাঝে দ্বীপ। এখানে চন্দ্রভাগা নদী এবং সমুদ্রের মিলনস্থল, আপনারা চাইলে এখানে বোটিংও করতে পারেন। চলুন এরপর ঘুরে দেখা যাক স্যান্ড আর্ট মিউজিয়াম। স্যান্ড আর্ট মিউজিয়াম সুনিপুণ কর্মদক্ষতার সাথে বালিগুলিকে সুসজ্জিত করে এখানে একটা মিউজিয়াম তৈরি করা হয়েছে। মিউজিয়ামে দেখতে পাবেন জিসাস ক্রাইস্ট, বজরংবলী, শিব, দুর্গা এবং আরও অন্যান্য প্রতিকৃতি। আজকের মতো দিন এখানেই শেষ। স্যান্ড আর্ট মিউজিয়াম থেকে আমরা সোজা চলে যাব পান্থনিবাসে, যেখান থেকে আমরা বাসে উঠেছিলাম। আবার আমাদেরকে সেখানেই নামিয়ে দেওয়া হবে। তারপর আমরা সেখান থেকে হোটেলে যাব, হোটেলে কিছু খেয়ে আবার বিচে সময় কাটাবো। পরদিন সকালে একই রুটিন, একইভাবেই টোটো বা অটোতে করে এসে আবার আমরা পান্থনিবাসে পৌঁছাবো। পান্থনিবাসে এসে একইভাবেই বাস খুঁজবেন, বাস খুঁজে আপনার গন্তব্যস্থলের দিকে বাস আপনাকে নিয়ে যাবে। তো চলুন, আজকে আমরা পৌঁছে গেছি চতুর্থ দিনে। সকালবেলা হোটেল থেকে চেক আউট করে একদম ব্যাগপত্র নিয়ে সোজা চলে আসুন এই বাসের মধ্যে। বাস আপনাদেরকে প্রথমে নিয়ে যাবে অলরনাথ টেম্পলে। তো চলুন বন্ধুরা, অলরনাথ টেম্পলের হিস্ট্রিটা একবার জেনে নেওয়া যাক। जय जगन्नाथ। जय जगन्नाथ। गुड मॉर्निंग, सुप्रभात। आप सबसे सर मेरा प्रणाम, मेरा नमस्कार। मैं सर जगन्नाथ, मेरा नाम सर जगन्नाथ पाटिल। मैं आप सभी का शुभचिंतक। आप ऐसे भी हमको आपका सर दोस्त भी बोल सकते हैं, नहीं तो आज का ओटीडीसी टूर गाइड भी आप हमको सर बोल सकते हैं। आपका आज का जो पहला दर्शनीय स्थान रहेगा वो रहेगा अलारनाथ टेम्पल या अलबरनाथ। ये जो सर अलारनाथ टेम्पल है, ये सर विष्णु भगवान जी का मंदिर है। ये सर जगन्नाथ जी का सब्स्टिट्यूट होते हैं अलारनाथ। जगन्नाथ जी का और एक अवतार होते हैं अलारनाथ। सर साल में ऐसे कुछ दिन होता है, एक साल में लगभग 15 दिन होता है। जो 15 दिन पूरी में जगन्नाथ जी मंदिर में किसी को भी दर्शन नहीं देते हैं। क्यों नहीं देते हैं? क्योंकि वो अस्वस्थ हो जाते हैं, उनको बुखार आता है, जर हो जाता है। मगर वही 15 दिन जगन्नाथ जी कहाँ पर दर्शन देते हैं? वहीं पर अलारनाथ जी के रूप में दर्शन देते हैं। मगर क्यों? কারণ ঠিক সেই সময়ই শ্রী চৈতন্যদেব গেছিলেন জগন্নাথ দেবের দর্শনে, কিন্তু দেখা না পেয়ে তিনি তার জীবন ত্যাগ করতে চেয়েছিলেন সমুদ্রে ঝাঁপ দিয়ে। কিন্তু কিছু দূর যাওয়ার পর थोड़ी दूर जाने के बाद उनका एक शून्य वाणी होता है, रुको चैतन्य, तुम्हें शायद पता नहीं होगा, मेरा यहाँ पर अभी यात्रा चल रहा है, मतलब फेस्टिवल चल रहा है।
मैं 15 दिन के लिए सुस्त हूँ, मैं किसी को भी दर्शन नहीं देता हूँ, मगर मैं तुम्हें दर्शन दूंगा। तुम यहाँ से साउथ के तरफ मतलब दक्षिण के तरफ निकल पड़ो, मैं तुम्हें कहीं पर भी दर्शन दे सकता हूँ। जगन्नाथ जी के आदेश से श्री चैतन्य गौरांग महाप्रभु इसी तरफ से निकल पड़ते हैं। पूरी से लगभग 22 किलोमीटर जाने के बाद एक स्मॉल विलेज आता है, एक छोटा सा गांव आता है जिसका नाम है ब्रह्मगिरी। ब्रह्मगिरी, उसी गांव में अलारनाथ जी के रूप में जगन्नाथ जी श्री चैतन्य गौरांग महाप्रभु को दर्शन देते हैं। और जब दर्शन देते हैं श्री चैतन्य गौरांग महाप्रभु के मन में स्वयं प्रभु जगन्नाथ जी के इतना भक्ति था, उनको देखते ही वो साष्टांग प्रणाम करते हैं। और जब साष्टांग प्रणाम करते हैं, उनके नीचे जो पत्थर था, शिला था, उनके भक्ति से ही वो पिघल गया था। जो शिला पत्थर सर अभी भी है, जिसका नाम चैतन्य शिला है, मगर ये शिला, ये पत्थर में आपको देखने के लिए क्या मिलता है? श्री चैतन्य गौरांग महाप्रभु का हाथ का, पापुली का, सीने का, पैर का सब चिन्ह है वहां पर। अभी हम सर चलते हैं हमारा जो अगला दर्शनीय स्थान दहीखिया टेम्पल के ओर। और ये जो सर दहीखिया टेम्पल है, हम आपको पहले ही बता चुके हैं, ये सर विष्णु भगवान जी का मंदिर है। इसे एक माइथोलॉजिकल प्लेस है जिसे पौराणिक जगह बोलते हैं। जगन्नाथ जी जब सर कंची अभियान में निकले थे, तब वहां पर वो दही खा के गए थे। मगर पहली बात आप सब सोच रहे होंगे, जगन्नाथ जी कंची अभियान में निकले क्यों? और ये कंची अभियान का मतलब होता क्या है? पहली बात सर, कंची का मतलब होता क्या है? सर कंची का मतलब होता है, अभी जो आपका कांचीपुरम है तमिलनाडु, एक समय था जो समय पुरी के राजा और कांची के राजा के बीच में एक और लड़ाई हुआ था, एक युद्ध हुआ था। और उस युद्ध में पुरी के राजा के सहायता के लिए जगन्नाथ जी सफेद घोड़े में और बलराम जी काले घोड़े में बैठ के इसी तरफ से गए थे कंची अभियान में, कांचीराज से युद्ध करने के लिए। एक सर एक पौराणिक कथा ही। और जाने के समय जगन्नाथ जी को जहां पर प्यास लगा था, जहां पर वो दही पी के गए थे, वहीं पर सर अभी एक विष्णु भगवान जी का मंदिर बनाया गया है जिसका नाम दहीखिया टेम्पल, जिसे हम आपको आगे जाने से दिखाएंगे। और सर जगन्नाथ जी सफेद घोड़े में, बलराम जी काले घोड़े में बैठे हुए आपको सर अभी भी देखने के लिए मिलेंगे। कहां पर? पूरी जगन्नाथ मंदिर का साउथ गेट के सामने, दक्षिण द्वार के सामने। अगर आप कभी भी पूरी जगन्नाथ मंदिर के अंदर जाते हैं, दक्षिण द्वार होकर अंदर घुसते हैं, तो आपको अभी भी देखने के लिए मिलेंगे। তারপর আমরা সবশেষে যাব চিল্কা লেকে। चिल्का लेक? हाँ, नहीं सर, सॉरी, चिल्का सर लेक नहीं है, चिल्का एक लेगून है। अच्छा, मगर सभी इसको लेक ही बोलते हैं, मगर ये सर गलत बात। क्यों? क्योंकि लेक का मतलब होता है चारों तरफ जमीन होता है, बीच में पानी होता है। हाँ। पानी के साथ किसी का भी कनेक्शन नहीं रहता। हाँ, हाँ। मगर इस चिल्का में एक तरफ से तीनों नदी आके मिला हुआ है, जैसे आपका दया, भार्गवी और लुणा नदी। और एक तरफ से आपका बे ऑफ बंगाल, बंगोप सागर आके मिला हुआ है। इसी वजह से इसको लेगुन बोला जाता है। और ये एशिया का लार्जेस्ट लेगुन है। ये उड़ीसा का तीनों डिस्ट्रिक्ट कवर करता है चिल्का लेक। और एक नंबर गेट से आप जब चिल्का में जाते हैं, इस तरफ से आपको चिल्का में पानी का गहराई सर बहुत ही कम देखने के लिए मिलता है। कितना? सिर्फ 5 से 6 फीट रहता है इस तरफ चिल्का में पानी का गहराई, उससे ज्यादा नहीं। पूरी डिस्ट्रिक्ट की किसी भी एरिया में आप चिल्का में घूमने के लिए चले जाइए, पानी का गहराई सिर्फ आपको 5 से 6 फीट मिलेगा। तो आप पास से जो चिल्का में जा रहे हैं, चिल्का में आपका मेन अट्रैक्शन क्या है? क्या देखने के लिए जा रहे हैं चिल्का में? डॉल्फिन, सही ना? और डॉल्फिन का बात जब दिमाग में आता है, सभी सोच लेते हैं हम डॉल्फिन देखने के लिए जा रहे हैं। डॉल्फिन से उछलता है, कूदता है, जंप करता है, खाना देने साथ से लेके खा भी लेता है और बॉल देने से हमारे साथ खेल भी लेता है। ठीक है, सब चीज आप टीवी में देखे होंगे, ऐसे गोवा, बैंकॉक वगैरह गए होंगे, वहाँ पर डॉल्फिन शो होता है, ऐसा सब कुछ करता है डॉल्फिन। आप भी शायद सोच रहे होंगे हम भी आज डॉल्फिन देखने के लिए जा रहे हैं, ऐसा सब कुछ करेगा शायद हमारे साथ डॉल्फिन। मगर सर सॉरी, ऐसा कुछ नहीं करेगा ये डॉल्फिन। क्यों नहीं करेगा? क्योंकि अच्छा टीवी में शो में आप जो डॉल्फिन देखते हैं वो सब ट्रेनेड होते हैं, वो सब बॉटलनोज डॉल्फिन होते हैं। मगर आप जो चिल्का में डॉल्फिन देखने के लिए जा रहे हैं, सब वाइल्ड डॉल्फिन है। ये नेचुरल क्लाइमेट में है। और ये डॉल्फिन एक बहुत एक सा रेयर डॉल्फिन है जिसका नाम ईराउडी डॉल्फिन है।
और ये डॉल्फिन भी सर यहाँ का नहीं है, ये कहाँ का है? ये सब म्यांमार का है। म्यांमार में एक सर रिवर है, आपको पता ही होगा, जिसका नाम इरावती है। उसी रिवर से बे ऑफ बंगाल देके सीधे चिल्का में आगे डॉल्फिन। चिल्का में आने के बाद ये डॉल्फिन चिल्का से कभी भी लौट के नहीं, क्यों नहीं गए? क्योंकि सर चिल्का का सर जो वाटर होता है सर ब्रैकिश वाटर है, खारा पानी। और उस पानी का सर जो मछली होते हैं सब बहुत टेस्टी होता है ये मछली, और उनको प्रचुर मात्रा में खाने के लिए भी मिलता है यहाँ पर मछली। इसी वजह से चिल्का में ये डॉल्फिन आने के बाद चिल्का से कभी भी लौट के नहीं। मगर ये डॉल्फिन देखने में किस टाइप का दिखाई देते हैं? ये सब ब्राउन कलर का होते हैं। इनका मुंह थोड़ा चौड़ा होता है, वाइड होता है। एक एक डॉल्फिन का लंबाई 8 से 9 फीट तक होता है और वजन 1 क्विंटल के आसपास। इतने बड़े बड़े होते हैं ये डॉल्फिन। मगर सर ये डॉल्फिन यहाँ पर उछलते कूदते नहीं है, क्यों नहीं है? क्योंकि पहली बात यहाँ पर पानी का गहराई सर बहुत ही कम है सर, यहाँ पर 5 से 6 फीट। मगर एक एक डॉल्फिन का लंबाई 8 से 9 फीट। डॉल्फिन जितना ऊपर उठता है उसको उतना नीचे भी जाना पड़ता है। इसी वजह से ये डॉल्फिन उछलता कूदता नहीं। डॉल्फिन का सिर्फ आप हेड एंड टेल यही देख पाएंगे। और डॉल्फिन देखने का सब पॉसिबिलिटी सब 50-50 सर होता है, क्योंकि किसी का हाथ का चीज नहीं होता है, सब किस्मत का होता है। फिर भी सर 10 आपके दोस्त के ऊपर आप सब भरोसा रखिए, हम आपको डॉल्फिन जरूर दिखाएंगे। চিল্কা লেকে ডলফিন দেখে তারপর আপনারা চলে যাবেন বঙ্গোপসাগর দেখতে। তার জন্য আপনাদেরকে এই আইল্যান্ডে নামানো হবে। এই নির্জন বিচে আপনারা বেশ কিছুটা সময় অতিবাহিত করতেই পারেন, কিন্তু হ্যাঁ মাথায় রাখবেন আজকে রাত্রেই ট্রেন। যাই হোক, সময় অনেক পর্যাপ্ত, আপনারা যতটা খুশি এনজয় করুন। তবুও দেখবেন আপনারা বিকেলবেলা পুরীতে ফিরছেন, নিশ্চিন্তে থাকুন, ট্রেন হাতছাড়া হবে না। তো চলুন, আজকের ভিডিও এটুকুই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে আবার নতুন কোনো জায়গায়, নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন উড়াকু।